জীবনের সব গল্প ঠিক সময়ে ঘড়ি ধরে হোক বা না হোক, আমাদের গল্প কিন্তু ঘড়ি মিলিয়েই শুরু হয়, ঠিক রাত ৯টায়। এটা শুধু গল্পেরই সময়। শুনছেন ৯টার গল্প, গল্পে গল্পে জমজমাট। বহু বছর আগের কথা। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রাস্তায় পুরনো বইয়ের দোকানে ঘুরে ঘুরে বই দেখে বেড়াচ্ছেন। সন্ধে হবার বিশেষ দেরি নেই। এমন সময় তার এক বন্ধু কিশোরী সেন এসে তাকে বললেন, এই যে এখানে কি? আরে কিশোরী, চলো চলো জ্যোতিষীকে হাত দেখিয়ে নিয়ে আসি। তারানাথ জ্যোতিষীর নাম শুনেছ? মস্ত বড় গুণী। হাত দেখানোর ঝোঁক বিভূতিভূষণের চিরকালই ছিল, আর সত্যি ভালো জ্যোতিষী তিনি কখনো দেখেননি। তাই একটু কৌতূহলী হয়েই প্রশ্ন করলেন, বড় জ্যোতিষী মানে কি? যা বলে তাই সত্যি হয়? না মানে আমার অতীত বর্তমান সব বলতে পারবে? ভবিষ্যতের কথা বললে অবশ্যই লাভ নেই, বিশ্বাস হয় না। আরে চলোই না, পকেটে টাকা আছে তো, ৬ টাকা নেবে, তোমার হাত দেখিও। আরে দেখোই না বলতে পারে কি না। কাছেই একটা গলির মধ্যে একতলা বাড়ির গায়ে টিনের সাইনবোর্ডে লেখা আছে, তারানাথ জ্যোতির্বিনোদ। এই স্থানে হাত দেখা ও কোষ্ঠী বিচার করা হয়। গ্রহশান্তির কবচ তন্ত্রোক্ত মতে প্রস্তুত করি। আসুন ও দেখিয়া বিচার করুন। বড় বড় রাজা মহারাজার প্রশংসাপত্র আছে, দর্শনী নামমাত্র। ওই বাড়িটা দেখিয়েই কিশোরী বললেন, এই বাড়িটা। আরে লোকটা তো বোগাস। না মানে এত রাজা মহারাজা যার ভক্ত, তার এই বাড়ি? আরে এসো এসো, এই দরজা খুললো বলে। জ্যোতিষী মশাই বাড়িতে আছেন? ভিতর থেকে খানিকক্ষণ কোনো উত্তর শোনা গেল না। তারপর দরজাটা খুলে গেল। একটা ছেলে উঁকি মেরে তাদের দিকে সন্দেহের চোখে খানিকক্ষণ চেয়ে থেকে জিজ্ঞাসা করল, কোথা থেকে আসছেন? গিয়ে বলো আমরা একটু জ্যোতিষী মশাইকে হাত দেখাতে চাই। কথাটা শুনে ছেলেটি দরজা বন্ধ করে বাড়ির ভেতরে চলে গেল। আবার কিছুক্ষণ কারো কোনো সাড়া শব্দ পাওয়া গেল না। বিভূতি বললেন, তা হ্যাঁ কিশোরী, ব্যাপার যা দেখছি, তোমার এই জ্যোতিষী পাওনাদারদের ভয়ে দিনরাত দরজা বন্ধ করে রাখে। ছেলেটাকে পাঠিয়ে দিয়েছে আমরা পাওনাদার কিনা সেটা দেখতে, এইবার ডেকে নিয়ে যাবে। কথাটা বলার কিছুক্ষণের মধ্যেই ছেলেটা সত্যি দরজা খুলে বলল, হ্যাঁ আসুন ভেতরে আসুন। ছোট একটা ঘরে তক্তপোষের ওপর দুজনে বসলেন। একটু পরে ভেতরের দরজা ঠেলে একজন বৃদ্ধ প্রবেশ করলেন। কিশোরী উঠে দাঁড়িয়ে হাত জোড় করে প্রণাম করে বলল, পণ্ডিত মশাই আসুন আসুন আসুন। ইনি তারানাথ, বুঝলে? শুনছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। তারানাথের বয়স ৬০-৬২ বেশি হবে না। রং টকটকে ফর্সা। এই বয়সেও গায়ের রঙের জৌলুস আছে। মাথায় চুল প্রায় সবই উঠে গেছে। মুখের ভাবে ধূর্ততা ও বুদ্ধিমত্তা মেশানো। নিচের চোয়ালের গড়নে বেশ দৃঢ়তা রয়েছে। চোখ দুটো বড় বড় উজ্জ্বল, তবে চোখের কোণের কুঁচকে থাকা রেখার মধ্যে যেন অনেকটা ক্লান্তি আর বিষণ্ণতা রয়েছে। একটা ভরসা হারানোর ভাবও রয়েছে যেন। অর্থাৎ যতটা ভরসা নিয়ে তিনি জীবন শুরু করেছিলেন,
এখন তার অনেকটাই যেন হারিয়ে গেছে, এই ধরনেরই একটা ভাব। বিভূতিভূষণই প্রথমে হাত দেখালেন। তারানাথ নিবিষ্ট মনে খানিকক্ষণ দেখে তার মুখের দিকে চেয়ে বলল, আপনার জন্মদিন 15ই শ্রাবণ 1305 সাল, ঠিক? আপনার বিবাহ হয়েছে 1327 সালে 15ই শ্রাবণ, ঠিক? হ্যাঁ। কিন্তু জন্ম মাসে বিয়ে তো হয় না। আপনার হলো কেমন করে? এরকম তো দেখিনি। বিভূতি চুপ করে রইল। তবে কথাটা একদম ঠিক। তাছাড়া বিভূতিভূষণের জন্মদিন ও বিয়ের দিন এক হওয়াতে তার বিয়ের সময় সেই নিয়ে কিছু গোলমালও হয়েছিল। নিজের বিয়ের দিনের কথা খুব স্বাভাবিকভাবেই তার মনেও ছিল, কিন্তু তারানাথ জ্যোতিষীর তো আর সেটা জানার কথা নয়। এর আগে বিভূতিকে সে দেখেওনি, আর কিশোরী সেনও এ কথা জানতেন না। তার সঙ্গে তো বিভূতির আলাপ হয়েছে মাত্র বছর 2 হবে, তাও ব্রিজ খেলার এক আড্ডায়, যেখানে ঘনিষ্ঠ সাংসারিক কথাবার্তার কোনো অবকাশই ছিল না। তবে বৃদ্ধ এখানেই থামল না, বলল, আপনার 2 ছেলে 1 মেয়ে। আপনার স্ত্রীর শরীর বর্তমানে বড় খারাপ যাচ্ছে, আর ছেলেবেলায় আপনি একবার গাছ থেকে পড়ে গিয়েছিলেন কিংবা জলে ডুবে গিয়েছিলেন। মোটের উপর 13 বছর বয়সে আপনার মস্ত বড় একটা ফাঁড়া গিয়েছিল। সবই তো ঠিক বলছে। না, লোকটার কিছু তো ক্ষমতা আছেই দেখছি। আর বর্তমানে আপনার বড় মানসিক কষ্ট যাচ্ছে, কিছু অর্থ নষ্ট হয়েছে। সে টাকা আপনি আর পাবেন না, বরং আরো কিছু ক্ষতি যোগ আছে। বিভূতি এবার অবাক হয়ে তারানাথের মুখের দিকে তাকালেন, কারণ মাত্র 6 দিন আগে কলুটলা স্ট্রিটের মোড়ে ট্রাম থেকে নামার সময় 5খানা নোট শুদ্ধ তাঁর মানিব্যাগটা সত্যি খোয়া গিয়েছিল। লজ্জায় কথাটা আর কাউকেই তিনি বলেননি, তবে বিভূতির মনে হলো বৃদ্ধ হয়তো থট রিডিং করতে জানে, কিন্তু আরও ক্ষতি হবে সেটা কেমন করে বলছে, এটা ঠিক বলল না। এটুকু বোধহয় ধাপ্পা। তবে এ কথা স্বীকার করতেই হবে যে সাধারণ হাত দেখা গণৎকারদের মতো মন বুঝে শুধু মিষ্টি মিষ্টি কথাই বলে না এই জ্যোতিষী। বিভূতিভূষণের সম্বন্ধে আরও অনেক কথাই সেদিন তারানাথ বলেছিল। লোকটার ওপর তার শ্রদ্ধা জন্মালো। মাঝে মাঝেই তার ওখানে যেতে শুরু করলেন বিভূতি। তবে হাত দেখাতে নয়, আড্ডা দিতে। আড্ডা দিতে দিতেই তারানাথের অতীত সম্পর্কে জানতে পারলেন তিনি। লোকটার একটা বড় অদ্ভুত ইতিহাস আছে। অল্প বয়স থেকেই সাধু সন্ন্যাসীদের সঙ্গে বেড়াতে বেড়াতে এক তান্ত্রিক গুরুর দেখা পায় তারানাথ। তান্ত্রিক খুব ক্ষমতাশালী ছিলেন। তার কাছে কিছুদিন তন্ত্র সাধন করবার ফলে যুবক তারানাথও কিছুটা ক্ষমতা পেয়েছিল, আর তাই নিয়েই কলকাতায় এসে কারবার খুলে গুরুদত্ত সেই ক্ষমতা ভাঙিয়ে খেতে শুরু করল সে। শেয়ার মার্কেট, ঘোড়দৌড়, ফাটকা ইত্যাদি ব্যাপারে নিজের ক্ষমতা দেখিয়ে তারানাথ খুব তাড়াতাড়ি এমন নাম করে বসল যে বড় বড় মারোয়ারির মোটর গাড়ির ভিড়ে শনিবার সকালে তার বাড়ির গলি পুরো আটকে থাকত। পয়সাও আসতে শুরু করলো জলের মতো। তবে যে পথে আসলো সেই পথেই আবার বেরিয়েও গেল। হাতে একটাও আর পয়সা থাকলো না তার। তারানাথের জীবনে 3টে নেশা ছিল প্রবল: ঘোড়দৌড়, নারী আর সুরা। এই 3 দেবতাকে তুষ্ট রাখতে কত বড় বড় ধনীর দুলাল যথাসর্বস্ব আহুতি দিয়ে পথের ফকির হয়ে গেছে। তারানাথ তো সামান্য এক ব্রাহ্মণ গণৎকার মাত্র। প্রথম কয়েকটা বছরে তারানাথ যা পয়সা করেছিল, পরের মাত্র কয়েকটা বছরেই তা একেবারে কর্পূরের মতো উবে গেল। এদিকে ক্ষমতার অপব্যবহার করতে করতে তার ক্ষমতাটুকুও প্রায় গেল, আর ক্ষমতা চলে যাবার সঙ্গে সঙ্গে তার পসার নষ্ট হলো। তবে চালাকি, নানান ফন্দি ও ব্যবসায়িক বুদ্ধি কাজে লাগিয়েই
এখনো খানিকটা নিজের পসার ধরে রাখতে পেরেছে সে। কিন্তু বর্তমানে কাবুলিওয়ালা তাড়াবার উপায় ও কৌশল বের করতেই দিনের বেশিরভাগ সময় তারানাথের কেটে যায়। জ্যোতিষ আলোচনার সময়ই আর পায় না সে। তবে পসার নষ্ট হওয়ার পরে বিভূতির মতো গুণমুগ্ধ ভক্ত তারানাথ যে আর পায়নি এ কথা ঠিক। বিভূতিকে পেয়ে নিজের উপর তার বিশ্বাস ফিরে এসেছে, আর তাই বিভূতিভূষণের সঙ্গে তারানাথের কেমন একটা বন্ধুত্ব হয়ে গেল। বিভূতিকে সে প্রায়ই বলতো, তোমাকে সব শিখিয়ে দেব, তোমাকে আমার শিষ্য করে রেখে যাব। লোকে দেখবে তারানাথের ক্ষমতা আমার কিছু আছে কি না। আসলে এতকাল তোমার মতো এমন কোনো লোক পাইনি বিভূতি যে তাকে কিছু দিয়ে যাব। আবার অন্য একদিন বলল, চন্দ্র দর্শন করতে চাও? হ্যাঁ, চন্দ্র দর্শন তোমায় শিখিয়ে দেব। দু চোখ বুজে চোখ দুটো দু হাতের আঙুল দিয়ে চেপে রেখে বুড়ো আঙুল দুটো দিয়ে কান দুটো জোরে চেপে চিত হয়ে শুয়ে থাকো। এইভাবেই কিছুদিন অভ্যেস করলেই চন্দ্র দর্শন হবে। আচ্ছা। চোখের সামনে পূর্ণ চন্দ্র দেখতে পাবে। ওপরে আকাশের পূর্ণ চন্দ্র, আর নিচে একটা গাছের তলায় দুটো পরী। আর তুমি যা জানতে চাইবে পরীরা তোমাকে তাই বলে দেবে। ভালো করে চন্দ্র দর্শন যে অভ্যেস করেছে তার অজানা কিচ্ছু থাকে না। লোকটার এমন সব অদ্ভুত কথার টানেই বিভূতি তারানাথের কাছে প্রায়ই যেতেন। লোকটা এমন সব অদ্ভুত কথা বলে যা পথে ঘাটে বড় একটা শোনা তো যায়ই না, রোজ খেটে খাওয়া জীবনের সঙ্গে তার কোনো সম্পর্কই নেই। তাই এই পৃথিবীতে যে এমন সব ব্যাপার ঘটে সেটাই তো বিভূতির জানা ছিল না। বর্ষাকালের এক বিকেলে বিভূতি আবারও চললেন তারানাথের বাড়ি। এবার একাই গেলেন। গিয়ে দেখলেন তারানাথ একটা পুরনো তুলুট কাগজের পুঁথির পাতা উল্টাচ্ছে। বিভূতিকে দেখে বলল, আরে এসো এসো, চলো বেলেঘাটাতে একজন বড় সাধু এসেছে, দেখা করে আসি। খুব ভালো তান্ত্রিক শুনেছি। তারানাথের স্বভাবই হলো সাধু সন্ন্যাসীর খোঁজ করে বেড়ানো। বিশেষ করে সে সাধু যদি আবার তান্ত্রিক হয় তবে তো তারানাথ সব কাজ ফেলে তার পিছনেই দিন রাত পড়ে থাকবে। একরকম বাধ্য হয়েই তারানাথের সঙ্গে বিভূতি বেলেঘাটা গেলেন। সাধু বিভূতিকে যে কোনো একটা গন্ধের নাম বলতে বলল। বিভূতি বেলফুলের নাম করতেই সে সাধু বলল, পকেটে রুমাল আছে? বার করে দেখ। বিভূতি রুমাল বার করে দেখেন তার রুমালে বেলফুলের গন্ধ ভুর ভুর করছে। কিন্তু তিনি সে সাধুর অন্তত 5-6 হাত দূরে বসেছিলেন এবং তার পকেটেও কেউ হাত দেয়নি। আর সে ঘরে তখন তিনি, তারানাথ আর ওই সাধু ছাড়া অন্য কেউ ছিলও না। এমনকি তার রুমালে তার নামও লেখা ছিল, কাজেই হাত সাফাইয়ের সম্ভাবনা একেবারেই ছিল না। তিনি মনে মনে ভাবলেন, আশ্চর্যই বটে। কিন্তু যদি ধরেই নিই যে সাধু বাবাজি তান্ত্রিক শক্তির সাহায্যেই আমার রুমালে গন্ধ এনেছেন, তবুও এত কষ্ট করে তন্ত্র সাধনার ফল যদি ওই 2 পয়সার আতর তৈরি করায় গিয়ে দাঁড়ায়, তাহলে সেই সাধনার কোনো মূল্য আমার কাছে নেই। আর আতর তো বাজারেও কিনতে পাওয়া যায়। ফেরবার পথে তারানাথও বলল, না, লোকটা নিচু মানের তন্ত্র সাধনা করেছে, তারই জোরে 2-1 সামান্য শক্তি পেয়েছে। হ্যাঁ, কিন্তু তাই বা পায় কি করে? না মানে বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম আতর প্রস্তুত করতেও তো অনেক তোড়জোড়ের দরকার হয়। মুহূর্তের মধ্যে একজন লোক ওই দূর থেকে আমার রুমালে যে বেলফুলের গন্ধ দিল,
সেটাও তো বৈজ্ঞানিক উপায়ে সম্ভব নয়। কন্ট্যাক্ট অ্যাট আ ডিস্টেন্সের গোটা সমস্যাটাই তো এর মধ্যে জড়িয়ে। আর যদি ধরি যে হিপনোটিজম, তাহলেও সাধুর ইচ্ছাশক্তি আমার উপর ততক্ষণই কাজ করবে যতক্ষণ আমি তার কাছাকাছি আছি। তার থেকে দূরে চলে এসেও আমার উপরে সেই হিপনোটিজমের প্রভাব যে রয়ে গেছে, সেই প্রভাবের মূলে কি আছে? আর যাই থাক, সেটাও তো আর এক গুরুতর সমস্যা। বাবা, তুমি এই দেখেই অবাক হয়ে গেলে? তবু তো সত্যিকার তান্ত্রিক এখনো দেখোনি। নিম্ন শ্রেণীর তন্ত্র এক ধরনের জাদু, যাকে তোমরা ওই ব্ল্যাক ম্যাজিক বলো। এক সময় আমিও এই জিনিসের চর্চা করেছি। ওই আতরের গন্ধ আর এমন কি, এমন সব ভয়ানক ভয়ানক তান্ত্রিক দেখেছি যে শুনলে পরে আর বিশ্বাস করবে না। তাই নাকি? কেমন শুনি? চলো আগে ঘরে ঢুকে বসা যাক, বাড়ি তো এসেই গেলাম। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, সেই ভালো। তা কি জানতে চাইছিলে? তান্ত্রিকের কথা? হ্যাঁ, মানে শুনি না একটু। এমন একজন তান্ত্রিককে জানতুম যে বিষ খেয়েও হজম করে ফেলতো। হ্যাঁ, কিছুদিন আগে কলকাতাতেও এ ধরনের লোক তোমরা দেখেছো। সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড খেয়েও বেঁচে গেল। হ্যাঁ 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 হ্যাঁ, জিভে একটু দাগও লাগলো না। হ্যাঁ, এসব নিম্নমানের তন্ত্রচর্চার শক্তি, ব্ল্যাক ম্যাজিক ছাড়া কিচ্ছু না। এর চেয়েও অদ্ভুত শক্তির তান্ত্রিক দেখেছি, জানো? সত্যি? মানে সে আবার কিরকম, একটু বলুন। ছেলেবেলায় আমাদের দেশ বাঁকুড়াতে এক নামকরা সাধু ছিলেন। আচ্ছা। আমার এক খুড়িমা তার কাছে দীক্ষা নিয়েছিলেন। আমাদের ছেলেবেলায় আমাদের বাড়ি সেই সাধু প্রায়ই আসতেন। তিনি আমাদের খুব ভালোবাসতেন। আমাদের বাড়ি এলেই আমাদের নিয়ে গল্প করতে বসতেন। আর আমাদের প্রায়ই বলতেন, দুই চোখের মাঝখানে ভুরুতে একটা জ্যোতি আছে। আচ্ছা। ভালো করে চেয়ে দেখলে নাকি দেখতে পাবো। বলতো, খুব এক মনে চেয়ে দেখিস। মাস 2-3 পরে আমার একদিন জ্যোতি দর্শন হলো। ওটাও কি ওই চন্দ্র দর্শনের মতো নাকি? হ্যাঁ, কি বলছো? না মানে বলছি যে মানে ওই জ্যোতিটা কি ধরনের? ঠিক নীল বিদ্যুৎ শিখার মতো। প্রথম দিন দেখলাম সন্ধ্যের একটু আগে। বাড়ির পেছনে পেয়ারা তলায় বসে সাধুর কথা মতো নাকের ওপর দিকে ঘন্টাখানেক চেয়ে থাকতাম। সব দিন হতো না, সপ্তাহের মধ্যে 2-3 দিন বসতাম। এইভাবে বসতে বসতে মাস 3 পরে প্রথম জ্যোতি দর্শন হলো। নীল লিকলিকে একটা শিখা আমার কপালের ঠিক মাঝখানে, ঠিক সামনে, একদম স্থির। মিনিট খানেক ছিল প্রথম দিন, বুঝলে? তারপর থেকে এইভাবেই আস্তে আস্তে আমার। তারানাথ বলতে লাগলো, এইভাবে ছেলেবেলাতেই সে সাধু সন্ন্যাসী, যোগ, এইসব ব্যাপারে আকৃষ্ট হয়ে পড়ে। আর তারপর বাড়িতে তার মন টিকল না। ঠাকুরমার বাক্স ভেঙে কিছু টাকা নিয়ে পালিয়ে যায় একেবারে সোজা কাশিতে। সেখানে গিয়ে একদিন অহল্যাবাইয়ের ঘাটে বসেছিল। তখনও রাত হয়নি, সন্ধে আছে। মন্দিরে মন্দিরে আরতি হচ্ছিল। এমন সময়ে একজন লম্বা চওড়া চেহারার সাধুকে খড়ম পায়ে দিয়ে কমণ্ডলু হাতে ঘাটের পৈঠায় নামতে দেখল সে। সাধু সে আগেও অনেক দেখেছে, কিন্তু সেই সাধুর সারা দেহে এমন কিছু একটা ছিল যা তারানাথকে সেই মুহূর্তে আর অন্য কোনো দিকে চোখ ফেরাতে দিল না। চুপ করে সাধুর দিকেই তাকিয়ে বসেছিল সে। সাধু বাবাজি জল ভরে পৈঠা বেয়ে উঠতে উঠতে
হঠাৎ তার দিকে চেয়ে খাস বাংলায় বললেন, বাবাজির বাড়ি কোথায়? বাঁকুড়া জেলায়, মালিয়াড়া, রুদ্রপুর। মালিয়াড়া, রুদ্রপুর। তারপর সাধু বাবাজি অল্পক্ষণের জন্যই একটু যেন অন্যমনস্ক হয়ে গেলেন। কি যেন একটা ভাবলেন, তারপর তারানাথকে আবারও বললেন, আচ্ছা, রুদ্রপুরের রামরূপ সান্যালের নাম শুনেছ? তাদের বংশে এখন কি আছে জানো? আমাদের গ্রামে সান্যালরা একসময় খুবই অবস্থাপন্ন ছিল শুনেছি তাদের খুব বড় বাড়িঘর ছিল, দরজায় হাতি বাঁধা থাকত। কিন্তু এখন তাদের অবস্থা খুব খারাপ। তবে রামরূপ সান্যালের নাম তো কখনো শুনিনি। তোমার আর বয়স কতটুকুই বা, তুমি জানবে কি করে? আচ্ছা, ওই খেয়াঘাটের কাছে শিব মন্দিরটা আছে তো? খেয়াঘাট? রুদ্রপুরে এখন নদীই নেই, মজে গিয়েছে কোন কালে। এখন তার উপর দিয়ে মানুষ গরু হেঁটে চলে যায়। তবে পুরনো নদীর খাতের ধারে একটা বহু প্রাচীন জীর্ণ শিব মন্দির জঙ্গল হয়ে পড়ে আছে বটে। শুনেছি সান্যালদেরই কোনো পূর্বপুরুষ সেই শিব মন্দির প্রতিষ্ঠা করেন। কিন্তু এসব কথা আপনি জানলেন কি করে? হাসছেন যে? আপনি তো আমাদের গায়ের অনেক কথাই জানেন দেখছি। তা তোমার কথায় সাধু বাবা কিছু বললেন না, আবারও মৃদু হাসলেন। এ হাসি যেন তরুণ অবোধ পৌত্রের কোনো ছেলে মানুষই কথায় স্নেহময় বৃদ্ধ পিতামহের হাসি। সত্যি বলছি, সে হাসির স্মৃতি আমি এখনো ভুলতে পারিনি। খুব উঁচু না হলে অমন হাসি মানুষে হাসতে পারে না। তারপর খুব শান্ত সস্নেহ কৌতুকের স্বরে আমায় বললেন, বাড়ি থেকে বেরিয়েছিস কেন? ধর্মকর্ম করবি বলে? না, আমি মানে বাড়ি ফিরে যা, সংসার ধর্ম করকে যা। এ পথ তোর নয়। আমার কথা শোন। এমন কথা বলবেন না বাবা। কিছু হবে না কেন? সত্যি বলছি, আমার সংসারে মন নেই। আমি তো সংসার ছেড়েই এসেছি। ওর নাম সংসার ছাড়া নয়। সংসার তুই ছাড়িসনি, ছাড়তেও পারবি নে। তুই ছেলে মানুষ, নির্বোধ, কিছু বুঝবার বয়সও হয়নি তোর এখনো। যা যা যা, বাড়ি যা। মা বাপের মনে কষ্ট দিস নে, যা। কিন্তু আমাদের গায়ের কথা আপনি কি করে এত জানলেন বলবেন না? দয়া করে বলুন। তারানাথের এ প্রশ্নের আর কোনো উত্তর দিলেন না সেই সাধু বাবাজি। চুপ করে থেকে তিনি জোরে জোরে পা ফেলে চলতে শুরু করলেন। তারানাথ তখন নাছোড়বান্দা, সাধু বাবাজির পিছু নিল। খানিক দূর গিয়ে তিনি হঠাৎ দাঁড়িয়ে পিছন ফিরে তারানাথকে বললেন, কেন আসছিস? আপনাকে আমি ছাড়বো না। আমি কিছুই চাই না, শুধু আপনার সঙ্গ চাই। ওরে, আমার সঙ্গে এলে তোর কোনো লাভ হবে না। তোকে সংসার করতেই হবে। তোর সাধ্য নেই অন্য পথে যাওয়ার। যা, চলে যা। আমি তোকে আশীর্বাদ করছি, সংসারে তোর উন্নতি হবে। এরপর সেদিন তারানাথের আর সাহস হলো না সাধু বাবাজিকে অনুসরণ করার। তার হাজারো ইচ্ছা সত্ত্বেও সে আর এক পাও এগোতে পারল না। একটা কোনো শক্তি যেন সেই সাধুর পিছনে পিছনে যাওয়া থেকে তাকে আটকে দিল, কিছুতেই যেতে দিল না। একই জায়গাতে দাঁড়িয়ে রইল সে। আর ওখানে দাঁড়িয়ে থেকেই কিছুক্ষণ পরে সামনের দিকে চেয়ে হঠাৎই তারানাথ আর সেই সাধু বাবাজিকে দেখতে পেল না। তারানাথ বুঝতে পারল না যে কোন গলির মধ্যে তিনি ঢুকে পড়লেন বা ঠিক কোন দিকে তিনি গেলেন। এর বহু বছর পরে তারানাথ একবার বাড়ি ফিরে তার দেশের খুব
বৃদ্ধ লোকেদের কাছে রামরূপ সান্যালের অনেক খোঁজ খবর করে, কিন্তু তা সত্ত্বেও তার সম্পর্কে কিচ্ছু জানতে পারেনি সে। সেই সান্যাল বাড়ির ছেলে ছোকরার দল তো তাকে কিছু বলতেই পারল না। এমনকি তাদের এক শরিক জলপাইগুড়িতে পোস্ট অফিসে কাজ করতেন। তিনি সেবার শীতকালে বাড়ি আসায় তাকেও সেই সময়ে তারানাথ রামরূপ সান্যালের কথা জিজ্ঞাসা করেছিল। তিনি অবশ্য তারানাথকে বলেছিলেন যে তার ছেলেবেলায় তিনি তার বড় জ্যাঠামশাইয়ের কাছে সে নাম শুনেছিলেন। এই জ্যাঠামশাই অনেক কাঠ খড় পুড়িয়ে তাদের বংশের পূর্বপুরুষদের নাম জোগাড় করে একটা খাতায় সেসব লিখে রাখতেন। তিনিই বলেছিলেন 4-5 পুরুষ আগে তাদেরই বংশের রামরূপ সান্যাল নদীর ধারে শিব মন্দির প্রতিষ্ঠা করেন। রামরূপ সাধক পুরুষ ছিলেন, কিন্তু বিয়ে করেছিলেন, তার ছেলে মেয়েও হয়েছিল। সংসারে তার মন ছিল না। সেই রামরূপের বড় ভাই ছিলেন রামনিধি। প্রথম যৌবনেই অবিবাহিত অবস্থায় তিনি সন্ন্যাসী হয়ে যান, আর কখনো দেশে ফেরেননি। সে অন্তত 150 বছর আগের কথা হবে। আর সেই শিব মন্দিরটা তৈরি হয়েছিল যে নদীর ধারে, সেই জায়গাটাকে সেখানকার লোকেরা খেয়াঘাট বলতো। কারণ সেই মন্দিরের পাশে সে সময়ে যে নদী বইত তার ঘাটে প্রচুর নৌকো এসে ভিড়ত। তেমনি এক নৌকোর লোকজন একবার ওই মন্দিরের নিচের ঘাটে মারা পড়ে বলে সেই ঘাটের নাম লাভাঙার খেয়াঘাট হয়ে যায়। এ কথা শুনে সেদিন তারানাথ একেবারে চমকে উঠেছিল। শিব মন্দির আর সেই খেয়াঘাটের কথা সে যে সেই সাধু বাবাজির কাছেই শুনেছিল, সে কথা তাকে আর সেদিন কিছু ভেঙে বলেনি তারানাথ। চুপচাপ চলে এসেছিল। তবে বিভূতিকে সে বলে, আমার কিন্তু সেদিন দৃঢ় বিশ্বাস হয়েছিল, এবং সে বিশ্বাস আজও আছে, যে কাশীর সেই সন্ন্যাসী রামরূপের দাদা রামনিধি নিজেই। ও তাই নাকি? কোনো এক অদ্ভুত যৌগিক শক্তির জোরেই 150 বছর পরেও তিনি বেঁচে আছেন। তারপর বুঝলে হে, বাড়ি থেকে কিছুদিন পরে আবার সাধু সন্ন্যাসীর সন্ধানে বেরোয়। বীরভূমের এক গ্রামে শুনলাম সেখানকার শ্মশানে এক পাগলি থাকে। আচ্ছা। সে আসলে খুব বড় তান্ত্রিক সন্ন্যাসিনী। তারপর ঠিক করলাম তার সঙ্গেই দেখা করব। যেমন তারানাথ থামে না। আজ তাকে তার সেই শুরুর দিনগুলোর কথাই পেয়েছে। দম নিয়ে আবারও শুরু করে সে। তার সামনে চুপ করে বসে শুনে যাচ্ছেন বিভূতিভূষণ। বীরভূমের শ্মশানের সেই পাগলির কথা শুনে তার সঙ্গে দেখা করতে গেল তারানাথ। নদীর ধারে শ্মশানে একটা ছেঁড়া কাঁথা জড়িয়ে পড়েছিল সেই পাগলি। পরনে তার যেমন ময়লা কাপড় চোপড়, তেমনি মলিন জট পাকানো চুল তার। তারানাথকে দেখেই সে গেল মহা চোটে, বলে উঠল, বেরো, বেরো এখান থেকে, বেরো। কে বলেছে তোকে এখানে আসতে? মা, মা আমাকে আপনার শিষ্য করে নিন। অনেক দূর থেকে এসেছি, দয়া করুন আমার উপর। পালা, পালা এখান থেকে, পালা। বিপদে পড়বি কিন্তু। যা যা যা, ওই গ্রামের দিকে যা। নির্জন শ্মশানে ওরকম একটা বিকট মূর্তি দেখে তারানাথ সেদিন খুব ভয় পেয়ে গিয়েছিল। সত্যিই তো, পাগল মানুষকে তো আর বিশ্বাস করা যায় না। সেও পারেনি। ভয় পেয়ে ভেবেছিল যদি মেরে দেয়। সেদিন তাই ফিরে গিয়েছিল সে। কিন্তু পরের দিন আবার গিয়েছিল, আর গিয়েই পাগলির মুখোমুখি। আবার আবার কেন এলি? মাগো, মা আমায় দয়া করো। মা, আমি অনেক দূর থেকে এসেছি। মাগো, আমায় ফিরিয়ে দিও না। দূরা, আমায় দয়া করো। দূরা 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 দূরা, বেরো এখান থেকে। আর এই কথা বলেই সে পাগলি ভীষণ রেগে গিয়ে তারানাথকে মারল এক লাথি। আর তারপরেই তাকে আবারও সে সাবধান করে দিল যে তার কাছে এলে
তারানাথের বিপদ অনিবার্য। রাত্রে শুয়ে শুয়ে তারানাথ ভাবল, পাগলের পাল্লায় পড়ে প্রাণটা চলে যাবার থেকে তার ফিরে যাওয়াই ভালো। ঠিক করলো সে ফিরেই যাবে, কিন্তু শেষ রাতে সে স্বপ্ন দেখল পাগলি এসে যেন তার সামনে দাঁড়িয়েছে। সেই বিকট চেহারা আর নেই, হাসি হাসি মুখে যেন তাকে বলছে, লাথিটা খুব লেগেছে না রে? তা রাগ করিস নে, কাল যাস, আমার ওখানে যাস কাল। সকালে ঘুম থেকে উঠেই সে পাগলির কাছে আবারও চলল তারানাথ। গিয়ে তো সে একেবারে তাজ্জব বনে গেল, কারণ তারানাথকে দেখেই সে পাগলি আবারও একেবারে মারমুখী হয়ে শ্মশানের একটা পোড়া কাঠ ছুঁড়ে মারল তার দিকে। তারানাথও তখন মরিয়া হয়ে বলে উঠল, তুমি তবে কাল রাতে স্বপ্নে এখানে আসার জন্য আমায় বলতে গিয়েছিলে কেন? তুমি আসতে বললে বলি তো আমি এলাম। তোকে আমি স্বপ্নে বলতে গিয়েছিলাম? তোর মুন্ডু চিবিয়ে খেতে গিয়েছিলাম। যা 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 বেরো। পাগলি মুখে তাকে যতই এ কথা বলুক, সেখানে দাঁড়িয়েই তারানাথ বুঝতে পারছিল এটা পাগলির আসল কথা নয়। তারানাথকে যেন সে অদ্ভুতভাবে আকৃষ্ট করছিল। তার মনে হচ্ছিল পাগলি মুখে যতই তাকে তাড়িয়ে দিক না কেন, সেটা তার ভান। তারানাথের বারবার মনে হলো ভেতরে ভেতরে আসলে এক অদৃশ্য শক্তির বলে পাগলি তাকে সমানে নিজের দিকে টানছে। হঠাৎ পাগলি তাকে বলে উঠল, এই বস এখানে। এখানে? আচ্ছা। আঙুল তুলে দেখিয়ে দিল বসার নির্দিষ্ট জায়গাও। আর তার সে দেখানোর ভঙ্গি রাজা বা জমিদারের ঘরের কর্ত্রীর মতোই এমন যে তার সে হুকুম পালন না করেও উপায় নেই। কাজেই তারানাথকে বসতে হলো। এবার সে বলল, কেন এখানে এসে আমায় বিরক্ত করিস বলতো? তোর দ্বারা কি হবে? কিচ্ছু হবে না। তোর এখনো সংসারে পুরো ভোগ রয়েছে। আচ্ছা আচ্ছা বাবা, কিছু খাবি? আমার এখানে যখন এসেছিস, তার উপর আবার বামুন, তখন কিছু খাওয়ানো তো দরকার। বল বল কি খাবি বল। খাবো আমি? পাগলির শক্তি কত দূর দেখবার জন্য তারানাথের বড় কৌতূহল হলো। এর আগে লোকের মুখে সে শুনেছিল যে সাধু সন্ন্যাসীদের কাছে যা চাওয়া যায় তাই তারা এনে দিতে পারে, আর কলকাতায় সেই রুমালে বেলফুলের গন্ধ এনে দিতে পারা সাধুর কাছে এর কিছুটা ইতিমধ্যে বিভূতিও দেখেছিলেন। তো তারানাথ সেদিন সেই পাগলির কাছে অমৃতি, জিলিপি, ক্ষীরের বরফি আর বর্তমান কলা খেতে চাইল। শ্মশানের কতগুলো পোড়া কয়লা পাশেই পড়েছিল, সেগুলো হাতে তুলে নিয়ে পাগলি তাকে বলল, এনে 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 খা ক্ষীরের বরফি খা। হ্যাঁ, এইগুলো আমি খাবো কি করে? খা খা ক্ষীরের বরফি খা। না না না, এ তো দেখছি পুরো পাগল, কোনো কাণ্ডজ্ঞান নেই। এর কথায় মরা পোড়ানো কয়লা মুখে তো। কিন্তু এর হাত থেকে এখন বাঁচবো কি করে? কিরে কত কি ভাবছিস? হ্যাঁ, খা খা নে নে খা খা। তারানাথের তখন আর ফেরবার পথ নেই। দিল সেই কয়লা মুখে পুরে, আর দিয়েই সঙ্গে সঙ্গে থু থু করে সেই বিশ্রী বিস্বাদ চিতার পোড়া কয়লার টুকরো মুখ থেকে বার করে ফেলে দিল। রাগে দুঃখে তার চোখে তখন জল এসে গেছে। ভাবছে কি সাংঘাতিক বোকামি সে করেছে এই বদ্ধ উন্মাদের কাছে এসে।
গায়ের মানুষরা সাধু বলে এর কত সুখ্যাতি করেছে। আসলে যে এ এমন বদ্ধ উন্মাদ সে আর কজন জানে। আর ঠিক এমন সময় পাগলি আবারও খিলখিল করে হেসে উঠল। তারপর একটু থেমে বলল, রে কেলি রাবড়ি বর্তমান কলা পেটুক কোথাকার। পেটের জন্য এসেছিস শ্মশানে? হ্যাঁ, পেটের জন্য এসেছিস না আমার কাছে? দূর হ জানোয়ার, দূর বলছে। তারানাথের ভয়ানক রাগ হলো। অমন নিষ্ঠুর কথা তাকে কখনো কেউ এমন করে মুখের ওপর বলেনি। একটাও কথা না বলে তখনই সেখান থেকে উঠে চলে গেল তারানাথ। কিন্তু আবার সেদিন শেষ রাত্রে পাগলিকে স্বপ্নে দেখল সে। দেখে তার মাথার কাছে দাঁড়িয়ে হাসি হাসি মুখে পাগলি বলছে, রাগ করিস নে বাবা, আসিস আজ। হ্যাঁ, রাগ করে না বাবা, রাগ করতে আছে। সত্যি তাকে স্বপ্নেই দেখেছিলে বারবার নাকি? এখনো পর্যন্ত আমি বুঝে উঠতে পারিনি পাগলিকে স্বপ্নেই দেখেছিলাম না জাগ্রত অবস্থায়। তবে কি জানো, পরের দিন জেগে উঠে আমার রাগ আর রইল না। ভাবলাম পাগলি আমায় জাদু করলে নাকি। গেলাম আবার দুপুরে। এইবার কিন্তু তার মূর্তি ভারী প্রসন্ন। বললে, আবার এসেছিস দেখছি। আচ্ছা, নাছোড় বান্দা তো তুই। কেন বাঁদর নাচাচ্ছ আমায় নিয়ে? দিনে অপমান করে বিদায় করে রাত্রে গিয়ে আবার আসতে বলো। আমায় এরম হয়রান করে তোমার লাভ কি? পারবি তুই? ঠিক যা বলবো তাই করতে পারবি? সাহস আছে? আছে, যা বলবে তাই করব। দেখোই না পরীক্ষা করে। বেশ, আজ রাত্রে তুই আমায় মেরে ফেল। গলা টিপে ধরে মেরে ফেল। তারপর আমার মৃতদেহের ওপর বসে তোকে সাধনা করতে হবে। শোন, নিয়ম আমি বলে দেব। যা, বাজার থেকে মদ কিনে নিয়ে আয়, আর 2টো চাল ছোলা ভাজা। মাঝে আমার মৃতদেহ হা করে বিকট চিৎকার করে উঠবে যখন, তখন আমার মুখে 1 ঢোক মদ আর 2টো চাল ছোলা ভাজা দিবি। ভোর রাত পর্যন্ত এমনি মরার ওপর বসে মন্ত্র জপ করতে হবে। রাতে হয়তো অনেক রকম ভয় পাবি। যারা এসে ভয় দেখাবে, মনে রাখিস তারা কেউ মানুষ নয়। কিন্তু তাদের ভয় করিস না। ভয় পেলে সাধনা তো মিথ্যে হবেই, প্রাণ পর্যন্ত হারাতে পারিস। কেমন, রাজি? সব পারবো, হ্যাঁ, কিন্তু মানুষ খুন করা আমায় দিয়ে হবে না। আর তুমি বা আমার জন্য মরতে যাবে কেন? কি? তবে এখানে মরতে এসেছিলি কেন, মুখ পোড়া? বেরো 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 বেরো, দূর হ বলছি। রাগ করছো কেন? একটা মানুষকে খুন করা কি মুখের কথা? আমি না ভদ্রলোকের ছেলে? ভদ্রলোকের ছেলে? তো ভদ্রলোকের ছেলে যখন, তখন এই পথে এসেছিস কেন? অলোপে ঘাটের মোড়া, তন্ত্রমন্ত্রের সাধনা ভদ্রলোকের ছেলের কাজ নয়। যা যা, গিয়ে কামিজ চাদর পরে চাকরি কর, গিয়ে যা। বেরো বেরো বলছি। তুমি শুধু রাগই করো। পুলিশের হাঙ্গামার কথাটা তো ভাবছো না? আমার যদি ফাঁসি হয় তখন ঠেকাবে কে? তারানাথের তখন আবারও মনে হলো যে এই বদ্ধ উন্মাদের কাছে এসে এসে শুধুই এতদিন সময় নষ্ট করেছে ছাড়া আর কিছু না। আর ঠিক তখনই তারানাথের মনে পড়ল এই পাগলির মুখেই সে শুদ্ধ সংস্কৃত শ্লোক শুনেছে, তন্ত্রের কথা শুনেছে। সময় সময় সত্যি এমন অনেক কথাই পাগলি বলে যে তাকে বিদুষী বলেও ভুল হয়। তবে যে কারণেই হোক না কেন,
সেই দিন থেকে পাগলি তারানাথের ওপর প্রসন্ন হয়ে উঠল। বিকেলে যখন সে গেল তখন নিজে থেকেই তাকে ডেকে পাগলি বলল, শোন, আমার আমার রাগ হলে আর জ্ঞান থাকে না রে। তোকে ওবেলা গালাগাল দিয়েছি, কিছু মনে করিস না বাবা। ভালোই হয়েছে তুই আর সাধনা করতে চাসনি। ওসব নিম্নমানের সাধনা, ওতে মানুষের কতগুলো শক্তি লাভ হয় শুধু, তাছাড়া আর ওতে কিচ্ছু হয় না। তাহলে কিভাবে শক্তি লাভ হয়? শোন, পৃথিবীতে নানান রকম জীব আছে, তাদের চোখে দেখতে পাওয়া যায় না। মানুষ মরে গিয়ে দেহ শূন্য হলে তাকে যেমন আর চোখে দেখা যায় না, তাদের ছাড়া আরো অনেক রকম প্রাণী আছে, তাদেরও চোখে দেখা যায় না। তাদের বুদ্ধি মানুষের চেয়ে কম, কিন্তু শক্তি বেশি। তন্ত্রে এদের ডাকিনি, শাঁখিনি এইসব বলে। এরা কখনো মানুষ ছিল না। মানুষ মরে যেখানে যায় এরা সেখানকার প্রাণী। মুসলমান ফকিরেরা এদের জিন বলে। এদের মধ্যে ভালো মন্দ দুই আছে। তন্ত্র সাধনার বলে এদের বশ করা যায়। তখন এদের যা বলা যায় এরা তাই করে, না করে এদের উপায়ও নেই। কিন্তু এদের নিয়ে খেলা করবার বিপদ আছে। অসাবধান যদি তুমি হয়েছ, এরা কিন্তু তোমাকে মেরে ফেলতে পারে। অবাক হয়ে তারানাথ ওর কথা শুনছিল। এসব কথা আগে সে কখনো শোনেনি। ভাবল এর মতো পাগলের মুখেই এসব কথা সাজে। তাছাড়া গ্রামের শ্মশানের মধ্যে একটা বড় তেঁতুল গাছের তলায় যেখানে তারা বসেছিল, সেই জায়গাটাও এসব কথা বলা এবং শোনার জন্য একেবারে উপযুক্ত জায়গা। 2-4 দিন আগের একটা চিতার কাঠ কয়লা আর একটা কলসি তখনও তাদের পাশেই পড়েছিল। নির্জন সেই শ্মশানে তার গা যেন ছমছম করে উঠল। পাগলি তখনও তাকে অদ্ভুত সব কথা বলে যাচ্ছিল। এক ধরনের অপদেবতার কথা বলছিল, তন্ত্রে যাদের বলে হাকিনী। হাকিনীরা অতি ভয়ানক জীব। তাদের বুদ্ধি মানুষের চেয়ে অনেক কম। মন পশুর মতো। দয়া মায়া বলে কোনো পদার্থ নেই তাদের, কিন্তু তাদের ক্ষমতা সবচেয়ে বেশি। এরা যেন প্রেত লোকের বাঘ ভাল্লুক। ওদের দিয়ে কাজ বেশি হয় বলে যাদের বেশি দুঃসাহস, তেমন তান্ত্রিকেরা হাকিনী মন্ত্রে সিদ্ধ হবার সাধনা করে। হলে খুবই ভালো, কিন্তু বিপদের ভয়ও পদে পদে। তাদের নিয়ে যখন তখন খেলা করতে নেই, তাই তোকে বারণ করি। তুই বুঝিস নে, তাই রাগ করিস। তুমি তাহলে হাকিনী মন্ত্রে সিদ্ধ, তাই না? ঠিক বলো। পাগলি চুপ করে রইল। তার সে প্রশ্নের কোনো জবাব দিল না। তারানাথ বুঝল পাগলি এ কথা তাকে কিছুতেই বলবে না। কিন্তু এ বিষয়ে তারানাথের আর কোনো সন্দেহ রইল না। পরের দিন গ্রামের লোকের অনেকেই তাকে পাগলির কাছে অত ঘন ঘন যেতে বারণ করল। পাগলি তার একেবারে সর্বনাশ করে দিতে পারে বলে তাকে সাবধানও করল। কিন্তু তারানাথ জানে যা হবার তা হয়ে গেছে। পাগলির কাছে না গিয়ে থাকবার শক্তি তার আর নেই। তারপরে একদিন সন্ধ্যের সময়ে তারানাথ সেই পাগলির কাছে এমনভাবে গেল যাতে সে টের না পায়। কিন্তু গিয়ে তারানাথ দেখে সেই বটতলায় পাগলি বসে নেই। তার বদলে একটা 16 বছরের মেয়ে গাছের গুঁড়িতে ঠেস দিয়ে সামনের দিকে চেয়ে বসে রয়েছে।
সে কচি বয়সে তারানাথের চোখের ভুল হবার প্রশ্নই নেই। সে স্পষ্ট দেখল। 2-1 পা এগিয়ে সংকোচের সঙ্গে তারানাথ তাকে জিজ্ঞাসা করল, মা, তিনি কোথায় গেলেন? কে? সেই তিনি এখানে থাকতেন। মরণ, কে তার নামটাই বল না। নাম বলতে লজ্জা হচ্ছে নাকি? এই তো সেই পাগলির মতোই কথা বলবার ভঙ্গি, অবিকল হাসি। এই মেয়েটার মধ্যে নিশ্চয়ই সেই পাগলি লুকিয়ে রয়েছে। এসো না, এসো, বসো না এসে পাশে। হ্যাঁ, লজ্জা পাচ্ছ? আহা, আরো তো লজ্জায় দরকার নেই। এসো, এসো না। না না, এর মতলব ভালো ঠেকছে না। এ সেই পাগলি আমায় কোনো বিপদে ফেলবার চেষ্টায় আছে। না না না, এখানে আর একদণ্ড নয়। কে রে, চলে যাওয়া হচ্ছে যে বড়? হ্যাঁ, কে? চলেই যাচ্ছিল তারানাথ। ঠিক এমন সময় পরিচিত কণ্ঠের ডাক শুনে ফিরে তাকিয়ে দেখে বটতলায় পাগলি বসে আছে, আর কেউ কোথাও নেই। তারানাথের তখনও ভয় যায়নি। মনে মনে ভাবল আর কিছুতেই সে এখানে থাকবে না। আর ঠিক এমন সময় পিছন থেকে আবারও পাগলি ডাকল, এসো, এসে বসো। তুমি ওরকম ছোট মেয়ে সেজেছিলে কেন? তোমার মতলবখানা কি? মরণ, ঘাটের মোড়া একেবারে আবল তাবল বকছে দেখো। না, সত্যি কথা বলছি। আমায় ভয় দেখিও না, যখন তোমার মা বলে ডেকেছি। শোন তবে শোন, তুই সেরকম নোস। তন্ত্রের সাধনা তোকে দিয়ে হবে না। সাধু সেজে থাকবার কাজ সে নয়। তোকে তোকে 2-1টা কিছু দেব, তাতেই তুই করে খেতে পারবি। তবে একটা মোড়া চাই। আসবে, শিগগির আসবে, অনেক মোড়া এই ঘাটেই আসবে। ততদিন অপেক্ষা কর। কিন্তু যা বলে দেব তাই করবি। রাজি আছিস তো? মনে রাখিস, সব সাধনা ছাড়া কিচ্ছু হবে না। মরার উপর বসে সাধনা? কি আছে কপালে, দেখাই যাক। রাজি। বেশ, তুমি যা বলবে তাই করব। কিন্তু পুলিশের হাঙ্গামার মধ্যে যেন আমি না পড়ি, সেটা দেখো। আর সবটাতে রাজি আছি। এর কিছুদিন পরে একদিন সন্ধ্যের কিছু আগে যেতেই পাগলি তারানাথকে চুপি চুপি বলল, একটা মোড়া পাওয়া গিয়েছে, চুপি চুপি এসো। পাগলির পিছন পিছন গিয়ে তারানাথ দেখে জলের ধারে বড় একটা পাকুড় গাছের শেকড় জলের মধ্যে অনেকখানি নেমে গেছে। সেই জড়ানো পাকানো জলমগ্ন শেকড়ের মধ্যে একটা 16-17 বছরের মেয়ের মরা আটকে আছে। কোনো ঘাট থেকে ভেসে এসেছে বোধহয়। পাগলি বলল, তোল তোল, মরাটা তোল। ওই যে শেকড়টা দেখছিস, ওইটা বেয়ে ধীরে ধীরে জলে নেমে যা। জলের মধ্যে মরা হালকা হবে, ওকে তুলে শেকড়ে রেখে দে, দেখিস ভেসে না যায়। তারানাথ তখন নিজেই জানে না সে কি করছে। মন্ত্রচালিতের মতো সে শুধু আদেশ পালন করে যাচ্ছিল। মরার পরনে তখনও কাপড়। সে কাপড় শিকড়ের মধ্যে জড়িয়ে গিয়েছিল। তারানাথকে বিশেষ বেগ পেতে হলো না, অল্প চেষ্টাতেই সেটা টেনে তুলে ফেলল সে। পাগলি বলল, শোন, মরার ওপর বসে তোকে সাধনা করতে হবে, কিন্তু ভয় পাবি নে তো। ভয় পেয়েছ কি মরেছ? আরে, এ তো সেই মেয়েটা, সেদিন তোমার মতো করে যে হাসছিল, সেই মুখ, সেই চোখ, স্পষ্ট মনে আছে। আরে আস্তে আস্তে চেঁচিয়ে মরছিস কেন? তারানাথের মাথা ঘুরছে তখন।
পাগলিকে দেখে তখন তার খুব ভয় করতে লাগলো, কিন্তু ফেরবার পথ তখন তার বন্ধ। পাগলি তাকে যা যা করতে বলল, সন্ধে থেকে তাকে সব করে যেতে হলো। তবে সব সাধনার সব রীতিনীতি বিভূতিকে তারানাথ আর বলল না। সেসব কথা তাকে বলারও নয়। তবে সেই সন্ধ্যের পর থেকেই তারানাথ সবের ওপর আসন করে বসে পাগলির দেওয়া একটা অর্থহীন মন্ত্র জপ করে যেতে শুরু করল। তারানাথের বিশ্বাস ছিল সে মন্ত্রে কিছুই হবে না। এমনকি পাগলি যখন তাকে বারবার সাবধান করল যে রাত্রে কোনো বিভীষিকাতেই সে যেন ভয় না পায়, তখনও সেসবে তার বিশ্বাস হয়নি। রাত ক্রমে বাড়ল। নির্জন শ্মশানে কেউ কোথাও নেই। চারিদিকে গাঢ় অন্ধকার। পাগলিকেও সে আর দেখতে পেল না। শেয়ালের ডাক তো সে অনেক শুনেছে, তবে সেই ভয়ানক শ্মশানে একটা টাটকা মরার ওপর বসে শেয়ালের ডাকে তার সর্বাঙ্গ শিউরে উঠল। সে ভয়ানক রাতের অভিজ্ঞতার কথা তারানাথ বলে চলল বিভূতিকে। বুঝলে, ঠিক সঙ্গে সঙ্গে আর একটা ব্যাপার ঘটল। কি? বিশ্বাস করো না করো সে তোমার ইচ্ছে, কিন্তু তোমার কাছে মিথ্যে বলে আমার কোনো স্বার্থ নেই। আমি তারানাথ জ্যোতিষী, কেবল পয়সা বুঝি। তুমি আমাকে 1 পয়সাও দেবে না, সুতরাং তোমার কাছে মিথ্যে বলতে যাব কেন? আচ্ছা ঠিক আছে, বেশ, তো বলো না। শেয়াল ডাকার সঙ্গে সঙ্গে আমার মনে হলো শ্মশানের নিচে নদীর জল থেকে দলে দলে সব বউরা উঠে আসছে। অল্প বয়সী বউ সব, মুখে ঘোমটা টানা, জল থেকে উঠে আসছে, অথচ কাপড় ভিজে নয় কারোর। 1 জন, 2 জন, 5 জন, 10 জন, 20 জন, তারা সবাই এসে আমায় ঘিরে দাঁড়ালো। আমি এক মনে মন্ত্র জপ করে যাচ্ছি আর ভাবছি, যা হয় হবে, দেখাই যাক না। একটু পরে ভালো করে চেয়ে দেখি আমার চারপাশে একটাও বউ নয়, অসংখ্য কররা পাখি। বীরভূমে নদীর চরে খুব হয়। 2 পায়ে গম্ভীরভাবে হাঁটে, একেবারে মানুষের মতো। এক মুহূর্তে মনটা হালকা হয়ে গেল। ভাবলাম, ও হরি, পাখি। সঙ্গে সঙ্গেই আমার চারপাশে মেয়েদের গলায় কারা কিলকিল করে হেসে উঠল। হাসির শব্দে আমার গায়ের রক্ত হিম হয়ে গেল। আর ঠিক তখনই দেখি, না, পাখি তো নয়, সেই বউগুলোই। ঘুমটা খুলে সব আমার দিকে চেয়ে আছে, আর তাদের চারদিকে শ্মশানের মধ্যে সেই বড় মাঠের যেদিকেই তাকাই শুধু নরকঙ্কাল। কাছে দূরে ডাইনে বাঁয়ে অসংখ্য সাদা সাদা নরকঙ্কাল অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছে। কতকালের পুরনো জীর্ণ হাড়ের কঙ্কাল। তাদের কোনোটার হাতের সব আঙুল নেই, কোনোটার হাড় রোদে জলে উঠে ক্ষয়ে গিয়েছে, কোনোটার আবার মাথার খুলি ফুটো, কোনোটার পায়ের নলির হাড় ভেঙে বেঁকে আছে। তাদের মুখও নানা দিকে ফেরানো। দাঁড়াবার ভঙ্গি দেখে মনে হয় কেউ যেন তাদের বহু যত্নে তুলে ধরে দাঁড় করিয়ে রেখেছে। যেই সে ছেড়ে দেবে, অমনি কঙ্কালগুলো হুড়মুড় করে ভেঙে পড়ে গিয়ে জীর্ণ ভাঙাচোরা তোবড়ানো নোনা ধরা হাড়ের রাশি স্তূপাকার হয়ে উঠবে। অথচ তারা যেন সবাই সজীব, সকলেই আমাকে পাহারা দিচ্ছে। আমি যেন প্রাণ নিয়ে এই শ্মশান থেকে পালাতে না পারি। কঙ্কালগুলো তাদের হাড়ের হাত বাড়িয়ে একসাথে সবাই যেন আমার গলা টিপে মারবার অপেক্ষায় আছে। উঠে সোজা দৌড় দেব ভাবছি, এমন সময় দেখি আমার সামনে এক অতি রূপসী বালিকা
আমার পথ আগলে হাসি মুখে দাঁড়িয়ে। এ আবার কে? আমি কিছু বলবার আগেই মেয়েটি হেসে হেসে বলল, আমি ষোড়শী, মহাবিদ্যাদের মধ্যে শ্রেষ্ঠ। কেন, আমাকে তোমার পছন্দ হয় না? আমি আপনাদের নাম পাগলির কাছে শুনেছি বটে, কিন্তু তাঁদের তো শুনেছি অনেক সাধনা করেও দেখা মেলে না, অথচ আপনি এত সহজে আমায় দেখা দিলেন। আমার মহা সৌভাগ্য যে আপনি এসেছেন। তাই? তবে তুমি মহাডামরের সাধনা করছো কেন? আমি তো অত কিছু জানি না, পাগলি আমায় যেমন বলে দিয়েছে আমি তেমনই করছি। বেশ, ও মন্ত্র তুমি আর জপ করো না। মহাডামরী ভৈরবীকে তুমি তো দেখোনি, তাকে বিকট দেখতে, তুমি ভয় পাবে। তার সাধনা তুমি ছেড়ে দাও। সে বুঝলাম, কিন্তু আপনি এত সহজে আমায় দেখা দিলেন কি করে? তুমি তো আমাকেও চেনো না দেখছি। আমাকে চেনো না, মহাডামরীকে চেনো না, তাহলে আর চিনেও কাজ নেই। এসেছি কেন জানতে চাইছো? তোমার সাধনায় দিব্যৌঘ পথে সারা জেগেছে, তাই নিজের সম্প্রদায়কে রক্ষা করতে তোমার কাছে ছুটে এসেছি। পাষণ্ড দলনের জন্যই তো এই পথেই আমরা পৃথিবীতে নেমে আসি। তবে কি আমি সেই পাষণ্ড? অত ভয় কিসের? আমি না তোকে লাথি মেরেছি, শ্মশানের পোড়া কাঠ ছুঁড়ে মেরেছি, তোকে পরীক্ষা না করে কি সাধনার নিয়ম বলে দিয়েছি? কি? মহাডামরীর বড় ভীষণ রূপ, তোর যেমন ভয় সে তুই পারবি নে, ও ছেড়ে দে। আপনি যখন বলছেন তাই দিলাম। ঠিক কথা দিলি তো? দিলাম। তবে আপনাকে আমার খুব চেনা লাগছে। আরে এই শব্দেহ, আর আপনি কি চেয়ে কি দেখছিস? অত এই যে আমি যার উপর বসে আছি, এই শব্দের মুখ আর আপনার মুখ যে এক মুখ, এক রং, এক বয়স। কে আপনি? আপনি কি সেই শ্মশানের পাগলি নাকি? তারানাথের মাথার মধ্যে তখন সব গোলমাল হয়ে গেছে, সে কিচ্ছু বুঝতে পারছে না। আর সেই বিকট খিলখিল বিদ্রুপের হাসিতে রাত্রির অন্ধকার চিরে ফেঁড়ে চৌচির হয়ে গেল। সঙ্গে সঙ্গে মাঠের নরকঙ্কালগুলো হাড়ের হাতে তালি দিতে দিতে এঁকে বেঁকে উত্থান নৃত্য শুরু করলো, আর নাচের বেগে অমনি সেগুলো ভেঙে ভেঙে পড়তে লাগলো। কোনো কঙ্কালের হাত খসে গেল, কোনোটার মেরুদণ্ড, কোনোটার কপালের হাড়, আবার কোনোটার বুকের পাঁজরগুলো ভেঙে পড়ে গেল। তবুও তাদের নাচ থামল না। এদিকে হাড়ের রাশি উঁচু হয়ে উঠল, আর হাড়ে হাড়ে লেগে সে এক বিভৎস ঠক ঠক শব্দ হতে লাগলো। এরই মধ্যে তারানাথ দেখল আকাশের এক প্রান্ত যেন জড়িয়ে গুটিয়ে গেল কাগজের মতো, আর সেই চিত্রপথে যেন একটা বিকট মূর্তি নারী উন্মাদিনীর মতো আলো ধালু বেশে নেমে আসছে। সঙ্গে সঙ্গে চারপাশের বনে শেয়ালের দল আবার ডেকে উঠল। বিশ্রী মরা পচার দুর্গন্ধে চারিদিক ভরে গেল। পেছনের আকাশটা আগুনের মতো রাঙা মেঘে ছেয়ে গেল, আর তার নিচে সেই গভীর রাতে চিল শকুনি উড়ে বেড়াতে লাগলো। এত পর্যন্ত বলে তারানাথ যেন দম নেবার জন্যই একটু থামল। বিভূতি বলল, তারপর তারপর? ওখান থেকে দৌড়ে বেরিয়ে গেলে না? হ্যাঁ, বেরোবো?
তারা তো তখন সব আমার দিকেই ছুটে আসছে। আচ্ছা, আমার গা আতঙ্কে শিউরে উঠল। পিশাচিটা সেই আগুনের ভাটার মতো জ্বলন্ত দুটো চোখে যেন রাজ্যের নিষ্ঠুরতা ও বিদ্রুপ। সে কি ভীষণ ক্রূর দৃষ্টি তুমি কল্পনা করতে পারবে না হে। আমি নড়তে ভুলে গিয়েছিলাম। সকলে মিলে আমায় নিষ্ঠুরভাবে হত্যা করতে এগিয়ে আসছিল। যে শবটার উপর বসেছিলাম এবার সে চিৎকার করে কেঁদে উঠে বললে তাকে নাকি 56 বছর আগে খুন করা হয়েছিল। খুন হওয়ার জন্যই তার কোনো গতি হয়নি, আর তারপর থেকে 56 বছর ধরে রোজ রাতে তার সাথে এমনটাই হয়। সে পাগলের মতো আমাকে আকুতি মিনতি করতে লাগলো তাকে উদ্ধার করবার জন্য। আমি ভয়ে দিশেহারা হয়ে বাঁচার শেষ চেষ্টা করে আসন ছেড়ে উঠে দৌড় দিলাম। তখন পূবে ফর্সা হয়ে এসেছে। বোধহয় অজ্ঞান হয়ে পড়েছিলাম। জ্ঞান হলে চেয়ে দেখি আমার সামনে সেই পাগলি বসে চোখ দুটো ছোট করে আমার দিকে চেয়ে ব্যঙ্গের হাসি হাসছে। সত্যি? হ্যাঁ, তবে আর বলছি কি। সেই বটতলায় তখন শুধু আমি আর পাগলি, দুজনে, আর কেউ নেই, কিচ্ছু নেই কোথাও। আমার শরীর তখন ঝিমঝিম করছে। পাগলি বলল, যা যা যা, তোর দৌড় বোঝা গিয়েছে। কিরে, আসন ছেড়ে পালিয়েছিলি না? কিন্তু কিন্তু আমি ওদের দেখেছি। তুমি যে ষোড়শী মহাবিদ্যার কথা বলতে, তিনি এসেছিলেন। তাই তুই ওই ষোড়শীর রূপ দেখে মন্ত্র জপ করা ছেড়ে দিলি? ওসব হাকিনীদের মায়া, ওরা সব সাধনার বাধা। তুই ষোড়শীকে চিনিস না? শ্রী ষোড়শী সাক্ষাৎ ব্রহ্মশক্তি। এবং দেবী ত্রক্ষরী তু মহাষোড়শী সুন্দরী। অহাদি সাধন ভিন্ন, তিনি প্রকট হন না। সেসব উচ্চতন্ত্রের সাধনা, ওসব মায়া, বুঝলি? তুই তার কি জানিস? কিন্তু তিনি আমায় অনেক কথা বলেছিলেন যে। তাছাড়া আরো এক বিকট মূর্তি পিশাচির মতো চেহারা নারীও দেখেছি আমি। তোর ভাগ্য ভালো, শেষকালে যে বিকট মূর্তি মেয়ে দেখেছিস, তিনি মহাডামরী, মহাভৈরবী। তুই তো তার তেজ সহ্য করতেই পারলি নে। হ্যাঁ, আসন ছেড়ে ভাগলি কেন? দাঁড়াও দাঁড়াও, তার সাথে তোমাকে নিয়েও কি একটা কথা যেন হয়েছিল। কি যেন সেটা? মুখ পোড়া বাঁদর কোথাকার। উনি দেখা পাবেন ভৈরবীদের। আমি তাদের নাম মুখে আনতে সাহস করি নে, হাকিনীদের নিয়ে কারবার করি। ওরে হতবাগা, তোকে ভেলকি দেখিয়েছি। ভেলকি ভেলকি, তুই তো সব সময় আমার সামনেই বসে আছিস এই বটতলায়। কোথায় গিয়েছিলি? কোথায় গিয়েছিলি তুই? আর তুই সারা রাত সাধনা করে আসন ছেড়ে সকালে এলি। তা সকাল কোথায় এখন? হ্যাঁ, এই তো সবে সন্ধে হচ্ছে। হ্যাঁ, সত্যি তো, সবে মাত্র সন্ধে হয়। এসেছিলাম ঠিক বিকেল 6টায়। তাহলে মরা ডাঙায় তোলা সব সাধনা, নরকঙ্কাল, ষোড়শী, উড়ন্ত চিল শকুনির ঝাঁক, এসব আমার মনের ভুল। কি ভয়ানক তুমি! কেন এমন ভোলালে? কেন এত মিথ্যে ভয় দেখালে? তোকে বাজিয়ে নিচ্ছিলাম। হ্যাঁ, তোর মধ্যে সে জিনিস নেই। তন্ত্রের সাধনা তোর কর্ম নয়। সে কি? শুনে নে, তুই আর কোনোদিন এখানে আসার চেষ্টা করবি নে, আর এলেও আমার দেখার পাবি নে। একটা কথা শুধু উত্তর দাও। তুমি তো অসাধারণ শক্তি ধরো।
তাহলে তুমি ভেলকি নিয়ে থাকো কেন? উচ্চতর তন্ত্রের সাধনা করো না কেন? এসব তুই বুঝবি না। মহাষোড়শী, মহাডামরী, ত্রিপুরা এরা মহাবিদ্যা, ব্রহ্মশক্তির নারী রূপ। এদের সাধনা এক জন্মে হয় না। আমার পূর্বজন্ম এমনি কেটেছে, এ জন্মও গেল, গুরুর দেখা পেলাম না। তুই ভাগ, ওর সঙ্গে এসব বকে বসে বসে কি করব? শোন, তোকে কিছু শক্তি দিলাম, তবে রাখতে বেশি দিন পারবি নে। যা যা যা, পালা পালা, যা 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 বেরো। তারপর সেখান থেকে চলে আসে তারানাথ। আর যায়নি কখনো, ভয়েই যায়নি। পাগলির দেখাও সে পায়নি আর কোনো দিন। অবশ্য পরে তার মনে হয়েছিল তার বয়স তখন কম ছিল বলেই সে তখন পাগলিকে চিনতে পারেনি। কিন্তু পাগলি সাধারণ মানবী ছিল না, সংসারের কেউ ছিল না সে। তারানাথ কথা শেষ করে আবারও খানিক দম নেয়। বিভূতি তাকে জিজ্ঞাসা করে, পাগলি পাগলি আসলে কি? লোকচক্ষুর আড়ালে থাকবার জন্যই হয়তো সে পাগল সেজে ঘুরে বেড়াতো। তবে কেন যে সে ওইভাবে চিরজন্ম শ্মশানে মশানে ঘুরে বেড়াতো, তুমি আমি সামান্য মানুষে তার কি বুঝবো? যাক সেসব কথা। তবে পাগলি আমায় শক্তি দিয়েছিল, কিন্তু আমি তা রাখতে পারিনি। ঠিকই বলেছিল, আমার মনে অর্থের লালসা ছিল, তাতেই সব গেল। কেবল চন্দ্র দর্শন এখনো করতে পারি। তুমি চন্দ্র দর্শন করতে চাও? এসো তাহলে চিনিয়ে দেব। দুটো চোখ দুহাতের আঙুল দিয়ে চেপে রেখে। বিভূতি দেখলেন তারানাথের কথা থামার নয়, সে আবার শুরু করেছে। বিভূতি বুঝলেন যে তিনি যতক্ষণ ওখানে থাকবেন ততক্ষণ তারানাথ বলেই যাবে। এদিকে বেলা 12টা বাজে। আপাতত চন্দ্রদর্শনের থেকেও অনেক গুরুতর একটা কাজ তার বাকি। এবার তাকে উঠতেই হবে। শুনলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা তারানাথ তান্ত্রিকের গল্প। 9টার গল্প, গল্পে গল্পে জমজমাট। আমাদের এই চ্যানেলটি শেয়ার ও সাবস্ক্রাইব করুন। বেল আইকন প্রেস করতে ভুলবেন না কিন্তু।